নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে নিউজ টুডে। আর শুরুতে দেখে নেব আজকে হেডলাইন্স। ভারতীয় রেলে আধুনিকতার ছোঁয়া। বারাণসী থেকে একসঙ্গে 4টি নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। দেশের দ্রুত গতির ট্রেন ব্যবস্থাকে আরও বড় করাই এই পদক্ষেপের মূল লক্ষ্য। এসআইআর শুরু হয়ে গিয়েছে রাজ্যে। বিএলওরা বাড়ি বাড়ি ফর্ম দিতেও শুরু করে দিয়েছেন। শুক্রবার মধ্যরাত থেকে শুরু হলো অনলাইন ফর্ম পূরণের প্রক্রিয়া। দ্বিতীয় হুগলি সেতুতে মেরামতির কাজের জন্য রবিবার বন্ধ সেতু। হাওড়া সিটি পুলিশের তরফে কথা জানানো হয়েছে। রবিবার ভোর 4টে থেকে রাত 9:30 পর্যন্ত বন্ধ গাড়ি চলাচল। যাত্রী সুবিধার্থে বিশেষ ব্যবস্থা মেট্রোর কমিয়ে আনা হলো মেট্রোর ব্যবধানের সময়। ব্লু লাইনে এখনকার 6 মিনিটের ব্যবধান কমিয়ে 2 মিনিট করতে চায় কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। কন্যা সন্তান জন্ম দেওয়ার হতাশা। 7 মাসের খুদেকে খুন মায়ের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জংশনের দক্ষিণ চাচাখাতা গ্রামে। 7 মাসের দুধের শিশুকে খুন করল মা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জংশনের দক্ষিণ চেচাখাতা গ্রামে। শুক্রবার দুপুরে বাড়ি থেকেই ওই 7 মাসের কন্যা সন্তান নিখোঁজ হয়ে গিয়েছিল। পুলিশ দ্রুত তদন্ত শুরু করে। মা পূজা দে ঘোষের কথায় একাধিক অসঙ্গতিও ধরা পড়েছিল। পরে রাতে নিজের সন্তানকে খুনের কথা স্বীকার করেন ওই তরুণী। রাতেই তাকে গ্রেফতার করে পুলিশ। বাড়ির পাশের একটি পুকুর থেকে ওই কন্যা সন্তানের মৃতদেহ উদ্ধার হয়। কন্যা সন্তান জন্মের জন্য কি এই খুন? উঠছে সেই প্রশ্ন। দেহ উদ্ধারের পর এলাকার বাসিন্দাদের মধ্যে প্রবল ক্ষোভ ছড়িয়ে পড়ে। দক্ষিণ চাচাখাতা গ্রামে স্ত্রী, বাবা ও 7 মাসের কন্যা সন্তানকে নিয়ে থাকেন পেশায় বীমা কর্মী জয়দীপ ঘোষ। শুক্রবার দুপুরে তিনি কাজে বাড়ির বাইরে ছিলেন। স্ত্রী পূজা দে ঘোষ ও বাবা মনোজ ঘোষ বাড়িতেই ছিলেন। শিশুর মা শ্বশুরকে পাশের ঘরে দুপুরের খাবার দিয়ে স্নান করতে যান। স্নান থেকে ফিরে এসে ঘরে ঢুকে বিছানায় নজর দিতেই দেখেন শিশু উধাও। বিভিন্ন জায়গায় তল্লাশি করেও কোনো খোঁজ পাওয়া যায়নি। খবর যায় পুলিশে। ঘটনাস্থলে পৌঁছান এসডিপিও শ্রীনিবাস এমপি এবং অন্যান্য পুলিশ কর্তারা। পুলিশ কুকুর নিয়েও শুরু করে তল্লাশি। মেয়ে নিখোঁজের খবর পেয়ে বাড়িতে ফিরে এসেছিলেন জয়দীপ ঘোষও। দিনভর তল্লাশি চালানোর পরও তেমন কোনো হদিশ পাওয়া যায়নি। মায়ের কথাতেও একাধিক অসঙ্গতি ছিল বলে পুলিশের মত। রাতের দিকে পূজাকে ধারাবাহিক জেরা করে পুলিশ। শেষ পর্যন্ত জেরার মুখে ভেঙে পড়েন মা। স্বীকার করেন মেয়েকে খুন করে পুকুরে দেহ ফেলা হয়েছে। সেই কথা শুনেই হতবাক হন তদন্তকারীরা। রাতেই বাড়ির পাশের একটি পুকুরে তল্লাশি চালানো হয়। কিছু সময় পরেই উদ্ধার হয় ওই শিশুর দেহ। এরপরেই পূজাকে গ্রেফতার করেন তদন্তকারীরা। অভিযোগ, দিনভর পুলিশকে বিভিন্ন রকম কথা বলে বিভ্রান্ত করার চেষ্টাও করা হয়েছে। ঘটনার কথা জেনে ভেঙে পড়েছেন জয়দীপ ঘোষ। কিন্তু কি কারণে খুন? তার কি কোনো মানসিক সমস্যা রয়েছে, নাকি কন্যা সন্তান মেনে নিতে পারেননি? স্বামী স্ত্রীর মধ্যে কি কোনো বিবাদ চলছিল? সেই সব বিষয়ে উঠে এসেছে। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। রাতেই এই তরুণীকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়। সন্তান খুনের কথা জানার পরেই ক্ষোভ ছড়ায় প্রতিবেশীদের মধ্যে। অভিযুক্তকে থানায় নিয়ে যাওয়ার সময় প্রতিবেশীদের একাংশ মারমুখী হয়ে ওঠেন বলেও অভিযোগ, যদিও পুলিশ পরিস্থিতি আয়ত্তের বাইরে যেতে দেয়নি। হাই নিউজ নেটওয়ার্ক। দত্তাবাদী ব্যবসায়ীকে অপহরণ খুনে গ্রেফতার 2 বিডিও ঘনিষ্ঠ। ধৃত রাজু ঢালি কলকাতার বিডিওর গাড়ি চালক। আর এক ধৃত তুফান থাপা বিডিও ঘনিষ্ঠ উত্তরবঙ্গের এক ঠিকাদার। খবর পুলিশ সূত্রে। খুনের ঘটনার সঙ্গে সরাসরি যোগ ধৃতদের, দাবি পুলিশের। সল্টলেকের কাছে দত্তাবাদে স্বর্ণকারকে অপহরণ এবং খুনের ঘটনায় 2 অভিযুক্তকে গ্রেফতার করল বিধাননগর পুলিশ। শনিবার ওই দুজনকে হাজির করানো হয়েছে বিধাননগর আদালতে। পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম রাজু ঢালি এবং তুফান থাপা। জানা গিয়েছে, জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন দক্ষিণবঙ্গে এলে তার গাড়ি চালাতেন রাজু। অন্যদিকে পেশায় ঠিকাদার তুফান বিডিওর পরিচিত এবং বন্ধু বলে জানা যাচ্ছে।
দত্তাবাদী গয়নার দোকানের মালিক তথা পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা স্বপন কামিল্লা খুনে এদের ভূমিকা রয়েছে বলে দাবি তদন্তকারীদের। গত 29 অক্টোবর নিউটাউন থানা এলাকার যাত্রাগাছি থেকে উদ্ধার হয়েছিল বছর 40-এর স্বপনের ক্ষত বিক্ষত দেহ। স্বর্ণকারের পরিবারের অভিযোগ, তার মৃত্যুর আগের দিন অর্থাৎ 28 অক্টোবর গয়নার দোকানে হাজির হয়েছিলেন রাজগঞ্জের বিডিও স্বপন এবং ওই বাড়ির মালিক গোবিন্দ বাগকে তুলে নিয়ে গিয়েছিলেন তিনি। চুরির গয়না স্বপনের দোকানে বিক্রির তদন্ত করতে গিয়ে এই পদক্ষেপ করেন। ঠিক তার পরের দিনই স্বর্ণকারের দেহ উদ্ধার হয়। এই নিয়ে বিতর্কের মুখেই শুক্রবার প্রথমবার মুখ খোলেন জলপাইগুড়ি জেলাতে কর্মরত ওই বিডিও। তিনি জানান, বিধাননগর পুলিশের তরফে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি তদন্তে সহযোগিতা করছেন। যদিও প্রশান্তের দাবি, তার বা তার বাড়ির কারোর গয়না চুরি যায়নি এবং তিনি চুরির তদন্ত করেননি। বিডিওর দাবি, তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। কেন? প্রশান্ত বলেছিলেন, সংবাদ মাধ্যমে আমাকে দাবাং বিডিও বলেছিল। আমি ঠিকাদারদের দুর্নীতি বন্ধ করেছি, জমি মাফিয়াদের আটকে দিয়েছি, সিন্ডিকেট বন্ধ করেছি, স্কুল রাস্তা করেছি, মানুষের বিপদে ছুটে গিয়েছি, আর সেই কারণেই আমাকে ফাঁসানোর চেষ্টা হয়েছে। অন্যদিকে খুনের ঘটনায় মৃতের পরিজনেরাও দত্তাবাদে যে বাড়িতে মৃতের সোনার দোকান ছিল তার মালিক গোবিন্দ অভিযোগ করেছেন, গত 28 অক্টোবর বিডিও নিজে দত্তাবাদে হাজির হয়েছিলেন। দুটি গাড়িতে তার সঙ্গীরাও ছিলেন। তবে খুন ও অপহরণের ঘটনার সময় বিডিওর অবস্থান কোথায় ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। গুরুত্বপূর্ণ সূত্রও মিলেছে বলে পুলিশ সূত্রে খবর। হাই নিউজ নেটওয়ার্ক। সাত সকালে হাওড়া জামা কাপড়ের দোকানে আগুন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আগেই দোকানের ভিতরে থাকা বিভিন্ন জিনিসপত্র পুড়ে গিয়েছে। দোকানটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। শনিবার সকালে হাওড়ার বাঁকড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড। বাঁকড়া বাদামতলার একটি জামা কাপড়ের মার্কেটে আগুন। জানা যায়, শনিবার সকালে মার্কেটটির একতলায় অবস্থিত একটি দোকান থেকে স্থানীয় বাসিন্দারা দাও দাও করে ধোঁয়া বের হতে দেখেন। এরপরেই তারা দ্রুত দোকানটি খোলার ব্যবস্থা করেন। দোকানের ভিতরে ঢুকে দেখা যায়, দোকানের ভিতরে থাকা বিভিন্ন জিনিসপত্র ততক্ষণে দাও দাও করে জ্বলছে। যেহেতু ওই বাজারে একাধিক দোকান কাছাকাছি রয়েছে, তাই দ্রুতই আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করছিলেন স্থানীয় ব্যবসায়ী থেকে বাসিন্দারা। পরিস্থিতি বেগতিক দেখে প্রথমে স্থানীয়রাই আগুন নেভানোর কাজে হাত লাগান। একই সঙ্গে খবর দেওয়া হয় দমকল দফতরেও। দমকলের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করেন। তবে প্রাথমিকভাবে জামাকাপড়ের দোকানটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে। এর আগে বৃহস্পতিবার 10টা নাগাদ লালবাজারের কাছে RN মুখার্জি রোডের একটি গুদামে এই আগুন লাগে। জানা গিয়েছে, গুদামটি গাড়ির যন্ত্রাংশ মজুত করা ছিল। শুধু তাই নয়, একাধিক দাহ্য পদার্থ মজুত করা ছিল বলেও দাবি দমকল আধিকারিকদের। আগুন মুহূর্তেই ভয়ঙ্কর আকার নেয়, ধোঁয়ায় ভরে যায় চারপাশ। শুধু তাই নয়, বিভিন্ন রাসায়নিক রাখা ছিল বলেও অনুমান। হাই নিউজ নেটওয়ার্ক। স্কুলের মিড ডে মিলে সস্তায় পুষ্টিকর খাবারের অন্যতম হলো ডিম ভাত। সেটাও এখন মহার্ঘ হয়ে উঠেছে। একটা গোটা ডিমের দামও পুরো মিড ডে মিলে বরাদ্দ নেই। শিশুদের পাতে আগামী দিনে ডিম পড়বে কিনা সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন। বাঙালির সস্তায় পুষ্টিকর খাবারের অন্যতম হল ডিম ভাত। সেটাও এখন মহার্ঘ হয়ে উঠছে। সাধারণ গৃহস্থ বাড়িতে পাতে আর গোটা নয়, আধখানা ডিমেই সন্তুষ্ট থাকতে হচ্ছে। স্কুলের মিড ডে মিলের সামান্য ডিমটুকু ও জোটাতে হিমশিম খেতে হচ্ছে। সেই কবে খুচরো ডিমের দাম 7 থেকে 7.5 টাকায় উঠেছিল, আর যেন নামছেই না। যেন বাধা দাম হয়ে গিয়েছে ডিমের। গত বছরও দেখা গিয়েছে ডিমের দাম 6 থেকে 6.5 টাকা ছিল। গত বছর নভেম্বর ডিসেম্বরে সেটা 7.5 থেকে 8 টাকা হয়েছিল। তারপর থেকে 7 থেকে 7.5 টাকাই যেন ফিক্সড প্রাইস হয়ে গিয়েছে ডিমের। ডিম উৎপাদনে রাজ্য কার্যত স্বয়ংসম্পূর্ণ। রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী তিনি জানাচ্ছেন, গত বছরই ঘোষণা করেছিলেন তিনি। প্রাণী সম্পদ বিকাশ দপ্তর সূত্রে জানা গিয়েছে, রাজ্যে বাৎসরিক ডিমের চাহিদা প্রায় 1600 কোটি। আগে বিপুল পরিমাণ ডিম ভিন রাজ্য থেকে আমদানি করা হতো। রাজ্যে ডিমের উৎপাদন বাড়াতে সচেষ্ট হয় প্রাণী সম্পদ বিকাশ দপ্তর। 2017 সালে রাজ্য সরকার পোল্ট্রির ডিম উৎপাদনের জন্য ইনসেন্টিভ স্কিম চালু করে। 64টি বেসরকারি পোল্ট্রিতে ডিম উৎপাদন হচ্ছে।
আরও 140টির আবেদন জমাও পড়েছে। এছাড়া রাজ্য সরকারের নিজস্ব ফার্মেও ডিম উৎপাদন হচ্ছে। গ্রামে বাড়িতে মুক্তাঙ্গনে পালনের জন্য বিনামূল্যে হাঁস মুরগির বাচ্চা বিক্রি করা হয়। ধীরে ধীরে রাজ্যে ডিম উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতাও পেয়েছে। এখন আর ভিন রাজ্যে ডিম আমদানি করতে হয় না। রাজ্যে ডিমের চাহিদা মেটাচ্ছে রাজ্যেই উৎপাদিত ডিম। তবে ডিমের দামে হ্রাস না টানার কারণ হিসেবে বিভিন্ন বিষয় রয়েছে। বর্তমানে গ্রামগঞ্জেও প্রচুর ফাস্ট ফুডের দোকান হয়ে গেছে, ফলে সেখানে ডিমের চাহিদা বেড়েছে। ফলে গত বছর যে চড়া দাম উঠেছিল তা থেকে এবার দাম বিশেষ কমেনি বললেই চলে। উৎপাদন হলেও চাহিদা দিন দিন বাড়তে থাকায় দাম কমছে না ডিমের। একই সঙ্গে ডিম উৎপাদনের আনুষঙ্গিক খরচও বাড়ছে, এটাও ঠিক। তবে এর মধ্যে অস্বাভাবিকত্ব কিছু দেখছে না ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ফেডারেশনের কর্তারা। সংগঠনের সাধারণ সম্পাদক তিনি জানাচ্ছেন বা দাবি করছেন, ডিমের দাম এখন 10 টাকা হওয়া উচিত। এখনো পর্যন্ত সবথেকে সস্তার খাদ্য হচ্ছে ডিম। সব জিনিসের দাম বাড়ছে, কিন্তু ডিমের দাম এখনো অনেকটাই কম আছে। তিনি জানান, প্রতি বছরে এই সময়টা ডিমের দাম বাড়ে, তবে অন্যান্য বছরের তুলনায় দাম কিছুটা কম আছে। পোল্ট্রি ফেডারেশনের কর্তারা জানাচ্ছেন, পোল্ট্রি মুরগির প্রধান খাদ্য ভুট্টা। সারা দেশে প্রায় 38 মিলিয়ন মেট্রিক টন ভুট্টা উৎপাদন হয়। চাহিদা 36 মিলিয়ন মেট্রিক টন। কিন্তু এখন উৎপাদিত ভুট্টার একটা বড় অংশ দেশের ইথানল প্লান্টে চলে যাচ্ছে, ফলে পোল্ট্রি শিল্পে সংকট দেখা দিচ্ছে। মুরগির খাদ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে সারা দেশ জুড়ে ডিমের দাম কিছুটা বাড়ছে। ডিমের দাম না কমায় বাঙালির পাতে আকাল দেখা দিচ্ছে ডিমের পদের। চরম সমস্যা দেখা দিতে চলেছে খুদে পড়ুয়াদের ক্ষেত্রেও। মিড ডে মিলে ডিম দেওয়া আদৌ সম্ভব কিনা তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। শিক্ষকদের অভিযোগ, একটি গোটা ডিমের দামও পুরো মিড ডে মিলে বরাদ্দ নেই। শিশুদের পাতে আগামী দিনে ডিম পড়বে কিনা সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন। হাই নিউজ নেটওয়ার্ক। দ্বিতীয় হুগলি সেতুতে মেরামতির কাজের জন্য রবিবার বন্ধ সেতু। হাওড়া সিটি পুলিশের তরফে এই কথা জানানো হয়েছে। রবিবার ভোর 4টা থেকে রাত 9:30 পর্যন্ত বন্ধ থাকবে গাড়ি চলাচল। ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। আগামী রবিবার সকাল থেকে গাড়ি চলাচলে সম্পূর্ণ নিষেধাজ্ঞা থাকবে বলে খবর। শুক্রবার হাওড়া সিটি পুলিশের তরফে এই কথা জানানো হয়েছে। রবিবার ভোর 4টে থেকে রাত 9:30 পর্যন্ত সম্পূর্ণভাবে বন্ধ থাকবে গাড়ি চলাচল। শুক্রবার এই প্রসঙ্গে হাওড়া সিটি পুলিশের ডিসি ট্রাফিক সুজাতা কুমারী বিনা পানি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। তিনি বলেন, সেতুতে কাজ শুরু হবে ভোর 4:30-5টা থেকে, কিন্তু কাজের জন্য একটু আগে থেকেই সেতুতে যানবাহন চলাচল বন্ধ করে দিতে হচ্ছে। আবার কাজ শেষ হবার পরও সেতুকে সচল করতে কিছুটা সময় নেওয়া হবে। তাই অতিরিক্ত সময় নিয়েই ভোর 4টে থেকে রাত 9:30 পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতুতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাওড়া সিটি পুলিশের তরফে বিকল্প পথের কথাও জানানো হয়েছে। ওই দিন দ্বিতীয় হুগলি সেতুর বদলে নিবেদিতা সেতু এবং হাওড়া ব্রিজ ব্যবহার করতে হবে। যারা ডানকুনি বা কোলাঘাট থেকে হাওড়া বা কলকাতার দিকে যাবেন তারা নিবেদিতা সেতু ব্যবহার করবেন। অপরদিকে হাওড়ায় যেতে হলে কোনা এক্সপ্রেসওয়ে দ্বিতীয় হুগলি সেতুর বদলে সলভ, হাওড়া আমতা রোড, আন্দুল রোড, আলমপুর রোড দিয়ে প্রবেশ করতে হবে। উল্টো দিকে যারা জাতীয় সড়ক বা পূর্ব মেদিনীপুরের দিকে যেতে চাইবেন তাদেরকেও দ্বিতীয় হুগলি সেতু ও কোনা এক্সপ্রেসওয়ের পরিবর্তে সলভ, হাওড়া আমতা রোড, আন্দুল রোড, আলমপুর রোড দিয়ে একইভাবে যেতে হবে। কোলাঘাট খড়গপুরের দিকে যেতে গেলেও হাওড়া আমতা রোড হয়েই যেতে হবে। এছাড়াও দ্বিতীয় হুগলি সেতু ও কোনা এক্সপ্রেসওয়ের পরিবর্তে ব্যবহার করা যাবে জিটি রোড। প্রসঙ্গত, দ্বিতীয় হুগলি সেতুতে মেরামতের কাজের জন্য এর আগে বেশ কয়েকটি রবিবার একইভাবে সেতু বন্ধ রাখা হয়েছিল। হাই নিউজ নেটওয়ার্ক। মেট্রোয় শুরু হচ্ছে বিশেষ পরিষেবা, কমিয়ে আনা হচ্ছে ব্যবধান। শহরে বেড়ে যাওয়া যাত্রী চাপ সামলাতে উত্তর দক্ষিণ বা ব্লু লাইনে এখনকার 6 মিনিটের ব্যবধান কমিয়ে 2 মিনিট করতে চাইছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। শহরে বেড়ে যাওয়া যাত্রী চাপ সামলাতে উত্তর দক্ষিণ বা ব্লু লাইনে এখনকার 6 মিনিট ব্যবধান কমিয়ে 2 মিনিট করতে চায় মেট্রো রেল কর্তৃপক্ষ। প্রযুক্তিগতভাবে এই লক্ষ্য পূরণ করতে দুটি মূল পরিবর্তন জরুরি। আর রেক সরবরাহ এবং
লাইনে কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল সিগন্যালিং ব্যবস্থা লাগানো হবে। মেট্রোর ইঞ্জিনিয়ারদের বিশ্লেষণ অনুযায়ী ট্রেনের হেডওয়ে কমাতে হলে শুধু রেক বাড়ালেই হবে না, সিগন্যালিং ও যোগাযোগ ব্যবস্থাও আধুনিক করতে হবে। বর্তমানে ব্লু লাইনে চলমান রেকগুলির মধ্যে কেবল চীন থেকে আনা CRRC ডালিয়ান রেকই CBTC প্রযুক্তি মেলে। অন্য ICF বা মেধা রেকগুলিকে উপযোগী করে তোলা লাগবে। ফলে পুরো করিডোরে 2 মিনিটের গতিতে ট্রেন চালাতে গেলে রেক রিনফিটিং, সফটওয়্যার হার্ডওয়্যারের আপডেট এবং সমন্বিত সিগন্যাল কনফিগারেশন অপরিহার্য। কলকাতা মেট্রো জেনারেল ম্যানেজার শুভ্রাংশু মিশ্র জানিয়েছে, ব্লু লাইনে CBTC অনুমোদন মিলেছে এবং প্রয়োজনীয় পরিকাঠামো উন্নয়নের জন্য 465 কোটি টাকা বরাদ্দ হয়েছে। কিন্তু এই কাজ শেষ করতে কমপক্ষে 3 থেকে 4 বছর সময় লাগবে, এমনটাই বলছে মেট্রো কর্তারা। সিগন্যালিং এর পরিবর্তন না হওয়া পর্যন্ত ড্রাইভারবিহীন পরিষেবা পুরো করিডোরে কার্যকর করা সম্ভব হবে না। তবে CBTC চালু করলে ড্রাইভার ছাড়া ট্রেন চালানো যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়াররা। সেক্ষেত্রে ট্রেন অ্যাটেন্ডেন্ট অবশ্যই থাকবে। উপকাঠামো সম্পর্কিত কয়েকটি কাজও যাত্রী সুবিধা বাড়াতে গুরুত্বপূর্ণ ধাপ বলে দেখা হচ্ছে। বর্তমানে দক্ষিণের শেষ স্টেশন কবির সুভাষের মেরামতির কাজ দ্রুত গতিতে চলছে। কর্তৃপক্ষের আশা 2026 সালের শেষে কবির সুভাষ স্টেশন যাত্রী পরিষেবায় যোগ দিতে সক্ষম হবে। পাশাপাশি শহীদ ক্ষুদিরাম স্টেশনের ক্রস ওভার তৈরির কাজ শেষ হলে ব্লু লাইনে রোস্টারিং ও অপারেশনাল ফ্লেক্সিবিলিটি বাড়াবে বলে মনে করা হচ্ছে। যেসব কাজ মিললে হাইডওয়ের সংকট কিছুটা কমবে। মেট্রো কর্তৃপক্ষ এবং ইঞ্জিনিয়ারদের পরিকল্পনা কার্যকর হলে যাত্রীদের ভিড় ও অপেক্ষার সময় উল্লেখযোগ্যভাবে কমবে। তবে বাস্তবায়নের সময়সীমা ও রেক দুটোতেই বড় চ্যালেঞ্জ রয়ে যাচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। শান্তিনিকেতনের সোনাঝুরির হাটকে অন্যত্র সরিয়ে নেওয়ার ভাবনা রাজ্য সরকারের। ধীরে ধীরে দূষণের কবলে চলে যাচ্ছিল সোনাঝুরির জঙ্গল। আইনি চাপে এবার সোনাঝুরি হাট অন্যত্র সরানোর ভাবনা সরকারের। জঙ্গলের মাঝে হাট, জনসমাগম, হই হট্টগোল। ধীরে ধীরে দূষণের কবলে চলে যাচ্ছিল শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী এলাকা সোনাঝুরির জঙ্গল। এই নিয়ে আগেও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফে বারংবার সোনাঝুরির হাট কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে। জাতীয় পরিবেশ আদালতে এ নিয়ে মামলা চলছে। হাট বন্ধ করার হুঁশিয়ারিও দিয়েছে আদালত। আইনি চাপে এবার সোনাঝুরি হাট অন্যত্র সরানোর ভাবনা রাজ্য সরকারের। শুক্রবার জেলা স্তরের বাণিজ্য সম্মেলন সিনার্জির অনুষ্ঠানে এমনই ইঙ্গিত মিলল রাজ্যের মন্ত্রী তথা বিধায়ক চন্দ্রনাথ সিনহার গলায়। জানালেন, সোনাঝুরির হাটের বিকল্প জায়গার সন্ধান চলছে। শুক্রবার শান্তিনিকেতনের বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাগৃহে সিনার্জি শুরু হয়েছে। ওই সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য গ্রামোন্নয়ন পর্ষদের সভাপতি তথা তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল, বোলপুরের বিধায়ক তথা মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বোলপুরের সাংসদ অসিত মাল, সিউড়ির বিধায়ক বিকাশ রায় চৌধুরী সহ আরও অনেকেই। সেখানেই মন্ত্রী চন্দ্রনাথ সিনহা জানান, সোনাঝুরির হাট নিয়ে মামলা চলছে। যদি হাট বন্ধ হয়ে যায় তো তা কাম্য নয়। আমরা বিকল্প জায়গার চিন্তা ভাবনা করছি। বোলপুরেই ওই আদলে হাট তৈরি হচ্ছে। তবে আদালত যদি বলে সোনাঝুরিতেই হাট থাকবে তাহলে থাকবে। আসলে সোনাঝুরির জঙ্গলে দূষণ নিয়ে সমস্যা নতুন কিছু নয়। বহু আগে থেকেই এখানকার হাট নিয়ে আপত্তি তুলেছেন পরিবেশ কর্মীরা। আগের সপ্তাহে 2 দিন এখানে হাট বসত। রকমারি হাতের কাজের পসরা সাজিয়ে বসতেন স্থানীয় ছোট ব্যবসায়ী থেকে হস্তশিল্পীরা। বাইরে থেকে আসা পর্যটকরাই বেশি ভিড় করতেন এই হাটে। কিন্তু এই সমস্ত সামগ্রীর চাহিদা ক্রমশ বাড়তে থাকায় এখন সপ্তাহে প্রতিদিনই সোনাঝুরিতে হাট বসে। ফলে ভিড়ের চাপে দূষণও বেড়েছে। এই নিয়ে জাতীয় পরিবেশ আদালতে একাধিক মামলা চলছে। আইনি চাপ বাড়ছে ক্রমশ। এবার তার জেরে খোয়াইয়ের পাশে সোনাঝুরির জঙ্গল থেকে হাট অন্যত্র সরানোর ভাবনা চিন্তা করা হচ্ছে বলে জানালেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। হাই নিউজ নেটওয়ার্ক। ভারতীয় রেলে আধুনিকতার ছোঁয়া লাগলো আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার এলাকা বারাণসী থেকে একসঙ্গে 4টে নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করলেন। দেশে দ্রুত গতির ট্রেন ব্যবস্থাকে আরও বড় করাই এই পদক্ষেপের মূল লক্ষ্য ছিল বলে জানা যাচ্ছে।
ভারতীয় রেলে আধুনিকতার ছোঁয়া লাগলো আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার এলাকা বারাণসী থেকে একসঙ্গে 4টি নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করলেন। দেশে দ্রুত গতির ট্রেন ব্যবস্থাকে আরও বড় করাই এই পদক্ষেপের মূল লক্ষ্য। প্রধানমন্ত্রীর সফরের আগে সমস্ত ব্যবস্থা খতিয়ে দেখেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি নিজে ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে দেখা করেছেন, জেলা আধিকারিকদের সঙ্গেও দেখা করেন, খতিয়ে দেখেন নিরাপত্তা সংক্রান্ত খুঁটিনাটি অনুষ্ঠান স্থল। শনিবার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই 4টি নতুন বন্দে ভারত এবং নম ভারত ট্রেন ভারতীয় রেলওয়ে নতুন প্রজন্মের প্রতিনিধিত্ব করছে। আমি কাশী এবং গোটা দেশবাসীকে এই ঐতিহাসিক মুহূর্তের জন্য অভিনন্দন জানাই। এই নতুন ট্রেনগুলি সংযুক্তির ফলে দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে যোগাযোগ আরও উন্নত হবে এবং যাত্রীদের ভ্রমণের সময়ও উল্লেখযোগ্যভাবে কমবে। বন্দে ভারত ট্রেনগুলি তাদের উচ্চ গতি, আধুনিক পরিষেবা এবং যাত্রীদের আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতার জন্য ইতিমধ্যেই দেশজুড়ে জনপ্রিয়তা লাভ করেছে। প্রধানমন্ত্রী দেশের নাগরিকদের উদ্দেশ্যে বলেন, বন্দে ভারত এবং নম ভারত ট্রেনগুলি ভারতের রেল ব্যবস্থার নতুন প্রজন্মের পরিচায়ক। এগুলো কেবল দ্রুতগামী নয়, বরং আধুনিক প্রযুক্তি এবং আরামের এক চমৎকার সংমিশ্রণও বটে। এই 4টি নতুন ট্রেন চালু হওয়ার পর দেশে বন্দে ভারত এক্সপ্রেসের মোট সংখ্যা 160-এর বেশি। এই নতুন রুটগুলি হল বারাণসী খাজুরাহো, লখনৌ সাহারানপুর, ফিরোজপুর দিল্লি, এর্নাকুলাম বেঙ্গালুরু। হাই নিউজ নেটওয়ার্ক। ভারতীয় মহিলা ক্রিকেট বাহিনীর বিশ্বজয়ের পর থেকেই নেট ভুবনের ট্রেন্ডিং চাকদা এক্সপ্রেস, আর এরপরই নাকি টনক নড়েছে প্রযোজনা সংস্থা। সূত্রে খবর, ইতিমধ্যেই সিনেমা রিলিজের জন্য নেটফ্লিক্সকে চিঠি দিয়েছে প্রযোজনা সংস্থা। ভারতীয় মহিলা ক্রিকেট বাহিনীর বিশ্বজয়ের পর থেকেই নেট ভুবনের ট্রেন্ডিং চাকদহ এক্সপ্রেস। বড় পর্দায় ঝুলন গোস্বামীর সংগ্রাম আখ্যান দেখার আবদার উঠেছে সর্বস্তরে। এরপরই নাকি টনক নড়েছে প্রযোজনা সংস্থার। বলিউড মাধ্যম সূত্রে খবর, সিনে প্রেমীদের ক্রিকেট অনুরাগের কথা ভেবে ইতিমধ্যে নেটফ্লিক্সের কাছে চিঠি গিয়েছে প্রযোজনা সংস্থার তরফে। 2022 সালে চাকদহ এক্সপ্রেসের কাজ শেষ হয়েছে, যে সিনেমায় ঝুলন গোস্বামীর ভূমিকায় অভিনয় করেছেন অনুষ্কা শর্মা। কথা ছিল নেটফ্লিক্সের পর্দায় মুক্তি পাবে সেই ছবি। বছর দুয়েক আগে 2023 সালে প্রযোজনা সংস্থার তরফে ঘোষণা করা হলেও বছর ঘুরতেই হিসেবের উলট পুরাণ। এদিকে অভিনেত্রীর ক্যারিয়ারের ম্যাগনাম ওপাস প্রজেক্টের ভবিষ্যৎ 20 পাও চলে যাওয়ায় হাপির দেশ অনুরাগী শিবিরেও। তবে জেমাইমাদের বিশ্বজয়ের পরই যেন হিসেব বদলে গেল। চাকদহ এক্সপ্রেসকে মুক্তির আলো দেখাতে কোমর বেঁধে নেমে পড়েছেন নির্মাতারাও। বলিউডে কানাঘুষো ক্লিন স্লেট ফিল্মসের তরফে ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ সূত্র মারফত জানানো হয়েছে, আমরা ব্যক্তিগতভাবে নেটফ্লিক্স ইন্ডিয়ার শীর্ষ কর্তাদের কাছে চিঠি লিখে পাঠিয়েছি যাতে দ্বন্দ্ব মিটিয়ে চাকদহ এক্সপ্রেস রিলিজ করেন তারা। কারণ ঝুলনদের মতো একজন কিংবদন্তি ক্রিকেটারের জীবনের আধারে তৈরি সিনেমা দর্শকদের কাছে পৌঁছানো উচিত। কিন্তু কেন চাকদহ এক্সপ্রেসের রিলিজ অনিশ্চিত হল? কেনই বা ক্লিন স্লেট ফিল্মসের সঙ্গে চুক্তি বাতিল করল নেটফ্লিক্স? এবার প্রকাশ্যে নতুন তথ্য। খবর, সিনেমার মেকিং নিয়ে অখুশি নেটফ্লিক্স। শুধু তাই নয়, নির্ধারিত বাজেটের মাত্রাও নাকি ছাড়িয়ে ফেলেছিল ক্লিন স্লেট ফিল্মস। সমস্যা আরও বাড়ে। নেটফ্লিক্স কর্তারা চাকদহ এক্সপ্রেস দেখার পর ছবি তৈরির ধরন নিয়ে আপত্তি তুলেছিলেন। এহেন ক্রিয়েটিভ পার্থক্য এবং টাকা পয়সা নিয়ে মনোমালিন্যের জেরেই সিনেমা মুক্তির ওপর খাঁড়ার ঘাঁ ঝুলছিল এ যাবৎকাল। তবে এবার বোধহয় জেমাইমা হরমনপ্রীতের বিশ্বজয়ে সাপমোচন ঘটতে চলেছে অনুষ্কা শর্মার। কারণ 7টা বছর বলিউডের পর্দা থেকে দূরে রয়েছেন তিনি। 2018 সালে শাহরুখ খানের জিরো ছবির পর আর পর্দায় দেখা যায়নি অভিনেত্রীকে। চাকদহ এক্সপ্রেস নিয়েই ব্যস্ত ছিলেন অনুষ্কা। তবে সেই সিনেমার মুক্তি আটকে থাকায় তারও পর্দায় ফেরা হয়নি। এবার জল্পনা সত্যি হলে 7 বছর বাদে ঝুলন গোস্বামীর বায়োপিকের হাত ধরেই প্রত্যাবর্তন করতে চলেছেন অনুষ্কা শর্মা। ছবির সত্য এখন নেটফ্লিক্সের কাছে। মহিলা বাহিনীর বিশ্বজয়ের পর তারাও নাকি চাকদহ এক্সপ্রেসের রিলিজ নিয়ে নিজেদের মধ্যে কথাবার্তা শুরু করেছেন। খবর, আদেও সিনেমাটা মুক্তি পাবে কিনা সেটা চলতি মাসেই সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট ওটিটি প্ল্যাটফর্ম।
হাই নিউজ নেটওয়ার্ক। ভূস্বর্গে ফের গুলির লড়াই, সেনার গুলিতে কাশ্মীরে খতম 2 জঙ্গি। কুপওয়ারার কিরান সেক্টরের নিয়ন্ত্রণ রেখায় হয়েছে এই লড়াই, বাকিদের খোঁজে জারি তল্লাশি অভিযান। সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, কাশ্মীরের কুপওয়ারার কেরান সেক্টরের নিয়ন্ত্রণ রেখায় অনুপ্রবেশের চেষ্টা সম্পর্কে নির্দিষ্ট গোয়েন্দা তথ্য পাওয়া যায়। সেই তথ্যের উপর ভিত্তি করে শুক্রবার নিরাপত্তা সংস্থাগুলি একটি যৌথ অভিযান অপারেশন পিম্পল শুরু করে। ওই এলাকার সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে অনুপ্রবেশকারীদের চ্যালেঞ্জ জানায় সেনাবাহিনী। এরপরেই তাদের দিকে গুলি চালানো হয় জঙ্গিদের তরফে, পাল্টা গুলি চালানো হয় সেনাবাহিনীর তরফেও। সেই গুলির লড়াইয়ে নিকেশ হয় 2 জঙ্গি। সেনার তরফে চিনার কর্পস এক্স হ্যান্ডেলের একটি পোস্টে জানানো হয়েছে, 7 নভেম্বর 2025-এ অনুপ্রবেশের বিষয়টি নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুপওয়ারার কেরান সেক্টরের একটি যৌথ অভিযান শুরু হয়। ওই এলাকায় সন্দেহজনক কার্যকলাপ দেখে জঙ্গিদের চ্যালেঞ্জ করে সেনারা। সন্ত্রাসবাদী নির্বিচারে গুলি চালায় সেনাদের ওপর, পাল্টা গুলি চালায় সেনারাও। তারা আরও লিখেছে, এই অপারেশনের 2 জঙ্গিকে নিকেশ করা হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, অপারেশন পিম্পল এখনো চলছে, এলাকা জুড়ে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এই 2 জন ছাড়া অন্য কেউ লুকিয়ে রয়েছে কিনা সেটাও তল্লাশি করা হচ্ছে। এর আগে 14 অক্টোবর কুপওয়ারা জেলায় ভারত পাক নিয়ন্ত্রণ রেখায় জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেয় সেনারা। সেই ঘটনায়ও নিকেশ হয়েছিল 2 জঙ্গি। জম্মু ও কাশ্মীরে পাকিস্তানের সঙ্গে 740 কিলোমিটার লম্বা নিয়ন্ত্রণ রেখা রয়েছে। ওই অঞ্চলে আন্তর্জাতিক সীমান্ত 240 কিলোমিটার দীর্ঘ। নিয়ন্ত্রণ রেখা উপত্যকার বারামুলা, কুপওয়ারা, বান্দিপোরা এবং জম্মু জেলায় কিছু অংশ বিস্তৃত। অন্যদিকে আন্তর্জাতিক সীমান্তে রয়েছে জম্মু বিভাগের জম্মু, সাম্বা এবং কাঠুয়া জেলা। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।